Hello everyone, welcome to your YouTube channel Study with Seed, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি তোমাদের সিদ্ধার্থ দাদা। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য ইংলিশের গ্রামারের আরেকটা ইন্টারেস্টিং এবং খুবই বলতে গেলে ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারই একটা সামান্য ইন্ট্রোডাকশন ক্লাস আমি তোমাদের করাবো এবং সেটারই পার্ট 1টা আজকে তোমরা পাবে, পার্ট 2টা তোমরা পরবর্তী ক্লাসে পাবে। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তার সম্বন্ধে একটা সংক্ষেপে একটা কনসেপ্ট তোমাদের আমি পড়াবো। তাই চলো তোমরা বেশি দেরি করো না, তোমরা সিরিয়াস হয়ে যাও এবং খাতা পেন নিয়ে বসে পড়ো এবং আমার সাথে আজকের ক্লাসে মজা করা শুরু করো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আমি প্রত্যেকবারের মতোই যে কোনো সেন্টেন্স বা যে কোনো টপিক শুরু করার আগে আমি একটা জিনিস তোমাদের বলে থাকি যে যখনই আমরা কোনো গ্রামার করি তখনই আমাদের কি পড়তে লাগে, সেন্টেন্স পড়ে তারপর সেই গ্রামার সলভটা আমাদের করতে লাগে, তাই না? তাই জন্য আমরা যখন লিখি যে সেন্টেন্স, যখন আমরা সেন্টেন্স লিখি ভালো মতো লক্ষ্য করবে, যখন আমরা সেন্টেন্স লিখি সেই সেন্টেন্সে আমাদের কি কি পড়ে। তোমরা বলবে যে দাদা একটা সেন্টেন্সে সাধারণত কি হয়, সাবজেক্ট থাকে এবং তার সঙ্গে কি থাকে, তার সঙ্গে থাকবে হচ্ছে ভার্ব। আমি তোমাদের যখন ফার্স্ট ক্লাসে সেন্টেন্সের ডেফিনেশন পড়িয়েছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে সাবজেক্টের ডেফিনেশন, এই সাবজেক্ট হচ্ছে কিছু শব্দের সমষ্টি যার কি থাকবে, একটা নিজস্ব সাবজেক্ট থাকবে, হ্যাভিং ইটস ওন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। মনে পড়ছে? তাই আমি কি বলেছিলাম যে একটা নিজস্ব সাবজেক্ট থাকবে এবং কি থাকবে, ভার্ব থাকবে, এবং সেই সেন্টেন্সটার একটা নির্দিষ্ট অর্থ থাকবে, তবেই তাকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব তো থাকবেই। এরপরে আমাদের যা থাকে, এরপরে আমাদের কি পড়তে পারে, সাবজেক্ট ভার্ব তো থাকবেই, একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব তো থাকবেই। এরপরে কি পড়তে পারে, তোমরা বলবে যে দাদা যে এরপরে না অবজেক্ট হতে পারে। কি হতে পারে? অবজেক্ট হতে পারে। অবজেক্ট যদি না হয় তাহলে কমপ্লিমেন্ট হতে পারে। কি হতে পারে? কমপ্লিমেন্ট হতে পারে। আচ্ছা, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এছাড়া একটা কি হতে পারে, আর হতে পারে, তোমরা বলো যদি অবজেক্টও না হয় কমপ্লিমেন্টও না হয় তাহলে কি হবে, নিশ্চয়ই তাহলে অ্যাডভার্ব থাকবে, তাই না? তাহলে আমি কি বুঝলাম যে সেন্টেন্সের এই জায়গাটা ফিক্স, এই জায়গাটা ফিক্স, মানে এই দুটো থাকবেই। এবার এই তিনটে সিচুয়েশন অনুযায়ী আমাদের চেঞ্জ হতে পারে, কখনো অবজেক্ট হতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে মানে সাবজেক্ট আর ভার্বের পরে, কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, কখনো কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। এবার তোমাদের আমি আগে বুঝিয়েছিলাম যে ভার্বকেও দুভাগে ভাগ করা যায়। ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? তোমরা বলবে যে দাদা একটা হেল্পিং ভার্বে ভাগ করব আর একটা মেইন ভার্বে ভাগ করব। তার মধ্যে হেল্পিং ভার্বটা আমাদের অপশনাল, মানে আমরা দরকার হিসেবে ব্যবহার করি। সবসময় আমাদের সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেই জন্য এটা হচ্ছে আমি ব্র্যাকেটে রাখলাম, যেহেতু হেল্পিং ভার্বটা অপশনাল। আর মেইন ভার্বটা আমাদের সেন্টেন্সে থাকবেই, প্রত্যেক সেন্টেন্সে কোনো ভার্ব থাকুক বা না থাকুক মেইন ভার্ব থাকবে। আবার দুটো ভার্ব একসঙ্গে থাকতে পারে, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। এগুলো আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়ে রেখেছি, যারা দেখোনি পুরোনো ক্লাসগুলো একবার দেখে নিও। এই বেসিক্স অফ ইংলিশের প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যারা ইংলিশে কাঁচা, যারা ইংলিশে কিছু পারো না, তাদের বলবো প্রত্যেকটা ভিডিও খুবই মনোযোগ সহকারে দেখো। যতক্ষণ না পুরো সবকটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে ততক্ষণ তোমাদের একটার পর একটা ডাউট ক্লিয়ার হবে না। যখনই একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমরা ক্লাস 1 থেকে এখনো অবধি যে ক্লাসগুলো ঘুরছে সেই ক্লাসগুলো যখন একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখবে, তখন দেখবে একটা একটা জায়গা থেকে পরপর তোমাদের অটোমেটিক আমি ভিডিওগুলো এমনভাবে সাজিয়ে রেখেছি যাতে পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের ভিতরে ইংলিশের যে নিয়ে ডাউটগুলো থাকে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমি কি বলেছিলাম তোমাদের, যে ভার্বে দুটো থাকে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? এবার হেল্পিং ভার্বটা আমাদের অপশনাল, কারণ এটা সবসময় ব্যবহার হয় না, দরকার হিসেবে আমরা হেল্পিং ভার্ব কি করে থাকি, ব্যবহার করে থাকি, তাই না? তাহলে আমরা হেল্পিং ভার্ব কি করে থাকি, দরকার হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু মেইন ভার্বটা আমাদের সবসময় প্রয়োজন পড়ে। তাহলে আমি কি বলছি, যে মেইন ভার্বটা সবসময় আমাদের প্রয়োজন পড়ে। এবার আজকে আমাদের মেইন টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি।
তাহলে আমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশন দেখি, তাহলে সহজে আমরা আগে চলো ডেফিনেশনটা বুঝে নিই। তাহলে আমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশনটা আগে দেখি, আমরা কি লিখতে পারি ডেফিনেশনটা আগে তোমরা লক্ষ্য করবে, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তাহলে ডেফিনেশন আমি কি লিখতে পারি, আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে দ্য ইউজ অফ সিঙ্গুলার and plural verb according to the subject is called subject verb এগ্রিমেন্ট। তাহলে আমি কি বললাম ভালো মতো ফলো করবে। দ্য ইউজ অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট আমি বাংলায় লিখি, সাবজেক্টের হিসেবে যখন আমি একদম সহজ সরল ভাষায় লিখে দিচ্ছি যে সাবজেক্টের হিসেবে যখন আমরা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব ইউজ করি, তখন তাকে কি বলে? তখন তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। আমি আর লিখলাম না, নিচে একটুখানি স্পেস কম, তাই তোমরা একটু বুঝে নিও। এটা হচ্ছে বাংলায় ডেফিনেশন, এটা হচ্ছে ইংলিশে কি বলছে? দ্য ইউজ অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের হিসাবে যখন আমরা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব ইউজ করি, তখন তাকে কি বলে? তখন তাকে আমি শর্টে লিখলাম SVA বলে, ঠিক আছে? এবার তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে, তা এই সিঙ্গুলারটা কোথা থেকে আসলো, আবার প্লুরালটা কোথা থেকে আসলো? বুঝিয়ে দিচ্ছি, চাপ নেই, ভালো মতো লক্ষ্য করবে, ভালো মতো ধ্যান দেবে তোমরা এখনই। আমাদের না নাম্বার বলে ইংলিশে একটা নাম্বার বলে চ্যাপ্টার আছে। কি চ্যাপ্টার আছে? একটা নাম্বার বলে চ্যাপ্টার আছে। এই নাম্বারটা আমরা নাউনের ক্ষেত্রে ইউজ করি, প্রোনাউনের ক্ষেত্রে ইউজ করি, আবার ভার্বের ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, এই নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল নাম্বার, আর একটা হচ্ছে মাল্টিপল নাম্বার। ওকে, সিঙ্গেল নাম্বার বলতে একজনই বোঝায়, আর মাল্টিপল নাম্বার বলতে একের বেশি বোঝায়। কি বললাম বুঝলে না হয়তো তোমরা অনেকে। ধরো আমি বললাম রাধিকা ইজ প্লেইং ব্যাডমিন্টন। আমি কি বললাম? রাধিকা ব্যাডমিন্টন খেলছে। তাহলে আমি এই বাক্যটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? যে রাধিকা একজনই আছে, যে সে একজন ব্যাডমিন্টন খেলছে। আমি শুধু রাধিকার নাম বলছি। তাহলে আমি যখন বলছি শুধু রাধিকা, ভালো মতো ফলো করো, রাধিকা যখন আমি বলছি, তাহলে এইখানে তোমরা নিশ্চয়ই এই সিঙ্গেল একজনই বুঝতে পারছো, তাই না? যখন আমি রাধিকা বলছি তখন এখানে বোঝা যাচ্ছে একজনের নামই বোঝাচ্ছে। আর যখন আমি বললাম, এখন একটা সেন্টেন্স বললাম রাধিকা ইজ প্লেইং ব্যাডমিন্টন, আর এবার বললাম যে দ্য গার্লস আর প্লেইং ব্যাডমিন্টন, দ্য গার্লস, এখানে আমি কি বললাম? দ্য গার্লস। তাহলে এইখানে যখন আমি দ্য গার্লস বলছি, তখন তোমরা বুঝতে পারছো যে এখানে একজন মেয়ে নেই, অনেক মেয়ে আছে, মেয়েরা ব্যাডমিন্টন খেলছে। আমি যখন বলছি রাধিকা ব্যাডমিন্টন খেলছে, তার মানে ওখানে রাধিকা একজন। আর যখন আমি বলছি যে মেয়েরা ব্যাডমিন্টন খেলছে, তখন ওখানে বোঝা যাচ্ছে যে ওখানে একজন মেয়ে নেই, ওখানে অনেক মেয়ে আছে। যখন একের বেশি সংখ্যা বোঝায় তখন তাকে কি বলে? মাল্টিপল নাম্বার। আর যখন একটা নাম্বার বোঝায় তখন তাকে কি বলে? সিঙ্গেল নাম্বার। এবার যখনই একজন বা সিঙ্গেল নাম্বার বোঝায় তখন আমরা তাকে কি বলি? সিঙ্গুলার বলি। তখন আমরা তাকে কি বলি?
সিঙ্গুলার বলি। আর যখন একের বেশি নাম্বার বোঝায় তখন আমরা তাকে কি বলি? তখন আমরা, তোমরা বলবে দাদা, তখন আমরা তাকে প্লুরাল বলি। একের বেশি অর্থাৎ যখন মাল্টিপল বোঝায় তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে প্লুরাল বলি। তাহলে আশা করি সিঙ্গুলারটা কি, সিঙ্গুলার আর প্লুরাল কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নাম্বার অর্থাৎ নাম্বার বলতে যেগুলোকে আমরা গুনতে পারি, কাউন্টেবল, যেগুলো এক কথায় কাউন্টেবল, গোনা যাচ্ছে, তাই না? সেই নাম্বারকেই দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা কি, সরি, একটা হচ্ছে সিঙ্গেল নাম্বার আর একটা হচ্ছে কি মাল্টিপল নাম্বার। এই সিঙ্গেল নাম্বার অর্থাৎ একজন ব্যক্তি যখন বোঝাচ্ছে, একজন ব্যক্তি বা একটা বস্তু, একটা গাছ, যাই হোক, তখন সেটাকে সিঙ্গুলার বলছে। যখন একের বেশি কোনো মেয়েকে বোঝাচ্ছে, একের বেশি ছেলেকে বোঝাচ্ছে, একের বেশি বস্তুকে বোঝাচ্ছে, একের বেশি কোনো পশুকে বোঝাচ্ছে, একের বেশি কোনো গাছকে বোঝাচ্ছে, একের বেশি কোনো দরজাকে বোঝাচ্ছে, ধরো বললাম 5টা দরজা আছে এই বাড়িতে, ঠিক আছে, এরকম যখন একের বেশি নাম্বার বোঝাচ্ছে তখন সেটা মাল্টিপল। আর মাল্টিপল মানে সেটা হচ্ছে কি না প্লুরাল। আশা করি এইটুখানি অবধি সবার কনসেপ্ট ক্লিয়ার যে সিঙ্গুলার, এই যে আমি তখন ডেফিনেশনে যে বোঝালাম যে সিঙ্গুলার আর প্লুরালের যে কনসেপ্টটা, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার বোঝো আমি এখানে কি বলতে চাইছি, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইন্ট্রোডাকশনের ডেফিনেশনটা আমি তোমাদের কি বোঝাতে যাচ্ছি। দেখো কি বলছে, দ্য ইউজ অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্ব অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটার মানে কি? এটার মানে শর্টে আমরা কি বোঝাতে পারছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার মানে বলছে যদি আমার সেন্টেন্সে, ফার্স্ট ভালো মতো ধ্যান দেবে সবাই, যখন সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, অর্থাৎ ব্যক্তি বা বস্তু যাই হোক, যেই সাবজেক্ট সেটা যদি একটা হয়, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, তার সাথেও ভার্বটাও সিঙ্গুলারই বসবে, তার সাথেও কি বসবে? ভার্বটাও সিঙ্গুলারই বসবে। একটা গেল। আরেকটা বলছে যদি আমার সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, অর্থাৎ যদি আমার প্লুরাল সাবজেক্ট হয়, যদি আমার প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে সেটাকে কি বলছে? তাহলে সেটার ক্ষেত্রেও তখন যখন যে আমরা ভার্বটা ইউজ করব, সেটাও কি ইউজ করব? প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে এটা আমি কি বোঝালাম? আমি তোমাকে সেন্টেন্সে বোঝালাম যে সাবজেক্টের হিসেবে যখন আমরা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব ইউজ করি, তখন সেটাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। অর্থাৎ আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও তার সাথে আমার সিঙ্গুলার ভার্বই বসবে, এবং প্লুরাল যদি সাবজেক্ট হয়, তার সঙ্গেও আমার কি বসবে? প্লুরাল ভার্ব বসে। এবং এই যে ব্যাপারটা, এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসাবো, প্লুরাল ভার্ব বসবে না, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসাবো, কেন বলে সিঙ্গুলার ভার্ব বসবে না, এই যে ব্যাপারটা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই আমরা কি বলি? এই কনসেপ্টটাকেই আমরা বলি হচ্ছে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই কনসেপ্টটাকেই আমরা কি বলি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই ডেফিনেশনটাই আমি এখানে বোঝাতে যাচ্ছিলাম যে the use of singular and plural verb according to the subject is called subject verb agreement। অর্থাৎ সাবজেক্টের হিসেবে যখন আমরা সেন্টেন্সে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব ইউজ করি, তখন সেটাকে আমরা কি বলি? সেই সেন্টেন্সে আমরা সেই টপিকটাকে, সেই ব্যাপারটাকে আমরা কি বলি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। বোঝাতে পারলাম? এইটার কনসেপ্ট হচ্ছে যেটা আমি এইমাত্র বোঝালাম তোমাদের, এই যে এটা। ওকে, তাহলে আমার একটাই কথা, যখন সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন তার সাথে সিঙ্গুলার ভার্বই বসবে, তখন তার সাথে প্লুরাল ভার্ব বসবে না। আর যখন সেন্টেন্সে প্লুরাল সাবজেক্ট হবে তখন সেখানে ভার্বও প্লুরাল বসবে। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? এই ব্যাপারটাকে আমরা কি বলি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। চলো এবার একটুখানি কিছু দেখে নিই আমরা, যে কখন কোন জায়গায় কি বসবে, ঠিক আছে? কখন, যেমন আমরা কিছু সিঙ্গুলার আর প্লুরাল ভার্বের কিছু উদাহরণ দেখে নিই আজকে। তাহলে চলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা লিখে নিই। সাবজেক্ট, আমি এটা শর্টে সাব লিখলাম, হ্যাঁ,
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা যখনই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলি, তখনই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলি, তখন আমাদের মাঝখানে দুটো নামই আসবে, সাবজেক্ট আর ভার্ব। তাহলে আমি একদিকে লিখি, তাহলে আমি একদিকে লিখলাম সাবজেক্ট, ভালো মতো লক্ষ্য করবে কিন্তু এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। একদিকে আমি লিখলাম ভার্ব। আমি কি বলেছি, সাবজেক্ট কি হবে, এক হবে সিঙ্গুলার, আরেকটা কি হবে, আরেকটা হবে কি প্লুরাল। সেম ভাবে ভার্বও একই হবে, সিঙ্গুলার প্লুরাল। আগে চলো দেখে নিই সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো হয়। হি, শি, ইট, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার। এগুলো হচ্ছে সব কি সিঙ্গুলার সাবজেক্ট। দেখো হি ব্যবহার হয় যদি একজন ছেলে হয় তার ক্ষেত্রে, শি ব্যবহার হয় যদি একজন মেয়ে হয় তার ক্ষেত্রে, আর ইট ব্যবহার হয় যখন আমরা একটা বস্তুকে বোঝাই। যেমন বললাম ইট ইজ আ মার্কার, এটা একটা মার্কার, তাই না? বা ইট ইজ আ পেন, এটা একটা পেন, তাহলে এটা একটা বস্তু, তাই জন্য এর ক্ষেত্রে আমি ইট ব্যবহার করছি। ঠিক আছে, আমি একবার যেমন আমি বললাম রাধিকা ইজ গুড গার্ল, শি ইজ প্লেইং ব্যাডমিন্টন, একবার রাধিকা ইউজ করলাম, পরের বার সে যেহেতু মেয়ে, তার ক্ষেত্রে একটা মেয়ে, তার জন্য তার ক্ষেত্রে আমি কি ব্যবহার করছি, শি ব্যবহার করছি। সেম ভাবে ছেলের ক্ষেত্রেও একই, আমি বললাম বিরাট কোহলি ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান। ঠিক আছে, একবার বললাম বিরাট কোহলি ইজ দি গ্রেটেস্ট ব্যাটসম্যান। হি স্কোরড 84th সেঞ্চুরি না 85 সেঞ্চুরি, আমরা জানি না, যদি জেনে থাকো তাহলে সঠিক বিরাট কোহলির কটা সেঞ্চুরি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যদি তোমরা সঠিকটা জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যারা যারা বিরাট কোহলির ফ্যান। আমি কিন্তু খুব বড় বিরাট কোহলির ফ্যান। তাহলে চলো আজকে বিরাট কোহলি টপিকটা বাদ দিয়ে আগে আমরা ক্লাসে আপাতত মনটা দিই। তাহলে আমি কি বলছিলাম যে বিরাট কোহলি ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান, হি স্কোরড 85 সেঞ্চুরি। মানে কি বললাম, ফার্স্টে বললাম বিরাট কোহলি হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, এবং সে কতগুলো সেঞ্চুরি স্কোর করেছে, সে করেছে 85খানা সেঞ্চুরি। তাহলে আমি যখন প্রথমে নাম নিচ্ছি বিরাট কোহলি একটা ব্যক্তি বোঝাচ্ছি, পরের বার আমি কি নাম নিলাম, হি বললাম, হি বললাম, তাহলে হিটা কি প্রোনাউন, তাই না? হিটা কি প্রোনাউন, তাহলে সেখানে একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে। আর হি, শি, ইট, এইটারই প্লুরাল নাম্বার কি বলবো আমরা, এইটারই প্লুরাল ফর্ম হচ্ছে দে। এইটারই প্লুরাল ফর্ম কি, এইটারই প্লুরাল ফর্ম হচ্ছে দে। কি বললাম, দে। ঠিক আছে, তাহলে আর কি কি সিঙ্গুলার সাবজেক্ট আছে, হি, শি, ইটের যেমন প্লুরাল ফর্ম হচ্ছে, মানে এইগুলো যখন এই হি, শি, ইট আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি, আর দেটা আমরা কখন ব্যবহার করি, দেটা আমরা ব্যবহার করি হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। সেম ভাবেই আমি বোঝালাম দিস, THIS বা THAT, দ্যাট, এটাও কি সিঙ্গুলার সাবজেক্ট, এটাও কি সিঙ্গুলার সাবজেক্ট। এর, এর এই দিস আর দ্যাট, এটার প্লুরাল ফর্ম কি, THESE, এই দিস, আরটা কি THOSE, দোস, আরটা কি THOSE, দোস। তাহলে হি, শি, ইট বুঝে গেলাম, তার প্লুরাল ফর্ম দে। দিস দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THESE দিস, আর THOSE দোস। আর কি কি হয়, তোমরা বলবে যে সিঙ্গুলার নাউন, যদি কোনো একটা ব্যক্তি বা একটা বস্তু বা একটা প্রাণীর নাম আমরা নিই, সেটাকে আমরা নাম নেওয়া মানে কি নাউন হয় না, এবং তার নাম যদি আমরা একবারই নিই, মানে একজনেরই নিই, তাহলে সেটাকে কি বলে, সিঙ্গুলার নাউন। সেটাকে কি বলে, সিঙ্গুলার কোনো সিঙ্গেল যদি কোনো আমরা নাম নিয়ে থাকি, সেটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলবো। এবং এটারই প্লুরাল ফর্ম এর কি হবে, এর হবে প্লুরাল নাউন। যদি সিঙ্গুলার, যদি সিঙ্গুলার নাউন হয়, তাহলে প্লুরাল নাম্বারটা কি হবে, প্লুরাল নাউন, তাই না? প্লুরাল নাম্বারটা কি হবে, প্লুরাল নাউন। ঠিক আছে, এছাড়া আর কি হয়, এছাড়া আরো কি কি হয়, এছাড়া হয় উই, আমরা প্লুরালের ক্ষেত্রে ইউজ করি উই, দে, তারা, উই মানে হচ্ছে আমরা। আর কি হয়, ইউ, এখানে একটা জিনিস আমাকে বলার আছে, ইউ দেখো তুমি, এখানে একটা ব্যক্তি বলছে, কিন্তু ইউ যদি একজনও হয় বা ইউর অর্থ যদি আমরা একের বেশি ব্যবহার করি, তাও সেটা অ্যাজ এ প্লুরাল ফর্ম হিসাবে ইউজ হবে, তাও সেটা কি হিসেবে ইউজ হবে, অ্যাজ এ প্লুরাল ফর্মে হিসাবে ইউজ হবে। ইউ সবসময় অলওয়েজ প্লুরাল ফর্মে ইউজ হবে, ইউ কোনো সময় সিঙ্গুলার ফর্মে ইউজ হবে না। তাহলে সাবজেক্ট আমরা একটা সামান্য কনসেপ্ট নিয়ে নিলাম, কি কি হতে পারে, সেটা আর কি কি হতে পারে, এছাড়াও আর কি কি সিঙ্গুলার না সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে। ধরো আমি বললাম এভরিওয়ান,
হ্যাঁ, ধরো আমি বললাম সামথিং, বা আমি বললাম এভরিবডি, তাহলে যার যার পিছনে সমস্ত এভরিওয়ান, সামথিং, এভরিবডি এইগুলো ব্যবহার হচ্ছে, এগুলোও কি সব, এইগুলো হচ্ছে সব সিঙ্গুলার সাবজেক্ট, এগুলোকেও আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলবো, বলতে পারলাম। তাহলে এইগুলো হচ্ছে সামান্যতর আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। সাধারণতর আপাতত এইটুকুনি জেনে রাখো, এটা তো সামান্য তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইন্ট্রোডাকশন ক্লাস করাচ্ছি। এরপরেও এই ইন্ট্রোডাকশনের এটা পার্ট 1, এরপরেও পার্ট 2 আসবে। এছাড়াও আরো পরে গিয়ে আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কমপ্লিট 2-3 ঘন্টা 4 ঘন্টার একটা বড় টপিক, মানে যেই ক্লাসটা করলে তোমার স্কুল লেভেল থেকে যত হাই লেভেলের কম্পিটিটিভ এক্সাম হোক, ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো টপিকে তোমার আটকাবে না। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, এইটা হচ্ছে বেস। এরপরেও অ্যাডভান্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অ্যাডভান্স কিছু টপিক আছে, সেগুলো আমরা আরো পরে গিয়ে করব। তার জন্য আপাতত তোমাদের বেসটা আগে ক্লিয়ার করে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইন্ট্রোডাকশন ক্লাস বলতে আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক যে জিনিসগুলো তোমাদের জানা দরকার সেগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে সিঙ্গুলার সাবজেক্ট এগুলো হয়, প্লুরাল সাবজেক্ট সামান্যতর এগুলো হয়। প্লুরাল কি হয়? দে, উই, ইউ, দিস, দোস, প্লুরাল নাউন সামান্যতর এই সমস্ত। আর সিঙ্গুলার সাবজেক্ট কি হয়? হি, শি, ইট। হি ছেলেদের ক্ষেত্রে একজন ছেলে, মেয়ে, শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ইট হচ্ছে একটা বস্তুর ক্ষেত্রে, দিস একটা বস্তুর ক্ষেত্রে, দ্যাটও একটা কোনো বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে? সিঙ্গুলার নাউন যদি কোনো নাম যদি আমরা একজন হিসাবে নিই তাহলে সেটাকে সিঙ্গুলার নাউন বলছি। এছাড়া আর যেগুলো যেমন এভরিওয়ান, সামথিং, এভরিবডি, যেই সমস্ত ওয়ার্ডের পিছনে ধরো এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, এভরিথিং, সামথিং, নাথিং, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে? এই সমস্ত জিনিসগুলো সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে। এবার দেখি আমরা সিঙ্গুলার ভার্ব কিগুলো হয়। আমরা এবার দেখব সিঙ্গুলার ভার্ব, তার সঙ্গেই প্লুরাল ভার্ব আমরা দেখে নেব সাধারণত। ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব কি কি হয়? সিঙ্গুলার ভার্ব ইজ সিঙ্গুলার হয়, এরই প্লুরাল ফর্ম কি? ইজ এর আর। এগুলো আমি তোমাকে বুঝিয়ে জিজ্ঞেস করো। আমি তোমাদের বলেছিলাম যে হেল্পিং ভার্ব ইজ, এটা হচ্ছে কি? সিঙ্গুলার। হেল্পিং ভার্ব আর, ইজ, অ্যাম, আর, এগুলো আমি কি বুঝিয়েছিলাম? যে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। ইজ আর এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে ইজ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল কি? আর। আচ্ছা, ওয়াজ আমরা সিঙ্গুলার, এরই প্লুরাল ফর্ম কি হবে? ওয়্যার। হেল্পিং ভার্ব আমরা ডু ডাজ ইউজ করি, তার মধ্যে ডাজ হচ্ছে সিঙ্গুলার, আর ডু কি? ডু হচ্ছে প্লুরাল। এছাড়া কি আমরা হ্যাজ হ্যাভ ইউজ করি না, তার মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে কি? প্লুরাল, তাই না? আর এছাড়া আর কি কি আছে? এছাড়া আমরা V1 এর সাথে যদি এস অথবা ইএস অ্যাড করি সেটাকে আমরা সিঙ্গুলার ভার্ব বলি। আর যখন শুধু আমরা V1 ইউজ করব, শুধু V1, সেটাকে আমরা কি বলবো? প্লুরাল ভার্ব বলবো। তাহলে ভার্বের মধ্যে কি কি হয়? ইজ সিঙ্গুলার, আর তার প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, ওয়্যার তার প্লুরাল, ডাস সিঙ্গুলার, ডু তার প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ তার প্লুরাল। V1 এর সাথে এস ইএস, অর্থাৎ আমি লিখলাম প্লেস, প্লেস, এটা এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর যখন আমি লিখছি প্লে, এটা কি? প্লুরাল, এটা কি? প্লুরাল। তাহলে বুঝতে পেরেছো V1 এস আর V1 প্লের ব্যাপারটা, যে V1 এর সাথে যদি এস হয় তাহলে সেটাকে সিঙ্গুলার ভার্ব বলবো, আর যদি V1 শুধু হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা প্লুরাল ভার্ব বলবো। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা একটু হালকা আমরা একটু বুঝে নিই। চলো এই কনসেপ্টটা আমরা একটু হালকা বুঝে নিই যে কেন হচ্ছে। ধরো আমি বললাম শি ইজ আ গুড গার্ল, ভালো মতো লক্ষ্য করবে। একটা সেন্টেন্স লিখলাম, আরেকটা সেন্টেন্স লিখলাম দে আর প্লেইং ক্রিকেট। এবার একটু মনে করে দেখো, একটু আগে আমি বলেছিলাম যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তার সাথে সিঙ্গুলার
ভার্ব ইউজ হবে। সি কি? সি কি? চলো দেখে নি। সিটা কি? এই যে এই সি, এখানে আমি বোঝালাম যে সি, এই সিটা কি? সিঙ্গুলারে লিখিয়েছি, তার সঙ্গে কি হবে? তার সঙ্গে প্লুরাল ভার্ব, সরি সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ইজ ইউজ হচ্ছে। তাহলে দেখো আমি এখানে তাই করেছি, ভালো মতো লক্ষ্য করো। দেখো আমি কি বলেছি? শি ইজ এ গুড গার্ল, তাহলে এটা কি? সিঙ্গুলার সাবজেক্ট এবং তার সঙ্গে কি ইউজ হচ্ছে? সিঙ্গুলার ভার্ব। দেটা কি? তোমরা বলবে দে তারা, অনেকে বোঝাচ্ছে তাই জন্য এটাকে কি বলবো? প্লুরাল সাবজেক্ট বলবো। এবং আর ইজেরই প্লুরাল ফর্ম মনে আছে বলেছিলাম, দেখো ভালো মতো দেখে নাও, দেখে নাও, কই গেল? এই যে ইজ সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে আর, দেখেছো? আর এইটারই দেখো সেম ভাবে দে প্লুরাল সাবজেক্ট, আরটা কি? সিঙ্গুলার, সরি আরটাও প্লুরাল ভার্ব। তাহলে তোমাকে আমি বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশনটা আমি কি বলেছিলাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশন বলেছিলাম যখন আমরা সাবজেক্ট হিসাবে বাক্যে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব ব্যবহার করি সাবজেক্টের হিসাবে, যখন আমরা বাক্যে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব ইউজ করি তখন তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। আমি তোমাকে বলেছিলাম যে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, দেখো সিঙ্গুলার সাবজেক্ট তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। আর যদি প্লুরাল সাবজেক্ট হয়, আমি শর্টে লিখলাম পিএস, তার সঙ্গে প্লুরাল পিভি অর্থাৎ প্লুরাল ভার্বই বসবে। দেখো এই সেন্টেন্স দেখো, দেও হচ্ছে প্লুরাল সাবজেক্ট আর তার সঙ্গে প্লুরাল ভার্বই ইউজ হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো আমার কনসেপ্টটা? এরকম ভাবে প্রত্যেকটা জিনিসই সেম। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাস এইখানেই থাকলো। পরের ক্লাসে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট টু ক্লাসে আমি তোমাদের এরপরে আরো কিছু অ্যাডভান্স কিছু কনসেপ্ট আছে, হালকা অ্যাডভান্স, সেগুলো আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, এটা পার্ট 1, আমি পার্ট 2 তে তোমাদের পুরোটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইন্ট্রোডাকশনে যেই সমস্ত টপিকগুলো, বেসিক টপিকগুলো তোমাদের জানা দরকার, সেই সমস্ত টপিক আমি তোমাদের পার্ট 2 তে কভার করে দেব। তাই আজকের জন্য এখানেই তোমাদের জন্য ভিডিওটা শেষ। তাই আবার আসবো পরের দিন নেক্সট ক্লাসে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 টপিক নিয়ে। তাই ততদিন পর্যন্ত সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো এবং এই সমস্ত টপিকগুলো বারবার রিভিশন করো যাতে কোনোদিন না বলো। তাই তোমাদের সবাইকে খুব টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।